শাফিন, শাফিন তুমি কি ঘরে আছো? হঠাৎ তখন আমার সতীনের ছেলে উঠে বলল, হ্যাঁ ছোটমা, আমি তো ঘরেই। কেন, কিছু হলো? তখন আমি বললাম, না শাফিন, কিছু হয় নাই। তোর বাবাকে দেখেছো? তখন শাফিন বলল, হ্যাঁ ছোটমা, বাবাকে তো দেখেছি। ওই বন্ধুদের সাথে উদ্যানে বসে কয়েকজন তাসপাশা নিয়ে ব্যস্ত আছে। তখন আমি বললাম, তাই? তাহলে আমার যে 10,000 টাকা আমি খুঁজে পাচ্ছি না, তার মানে কি ওর বাবা এটা নিয়ে গেল? না না, জানি না শুনে এই কথাটা বলা বা মন্তব্য করা ঠিক হচ্ছে না। আমি আবারও জিজ্ঞেস করলাম, শাফিন, তোমার বাবার কাছে একটু যেতে পারবা তুমি? শাফিন বলল, আপনি যদি বলেন অবশ্যই যাব। কেন, কোনো প্রয়োজন আছে খুব জরুরি? আমি বললাম, হ্যাঁ শাফিন, একটু জরুরি। তুমি একটু কক্ষ থেকে বেরিয়ে এসো, একটু প্রবেশদ্বারটা খুলো না। কি করছো? শাফিন বলল, ছোটমা তুমি আরেকটু ওয়েট করো, আমি খুলছি, এই প্রায় হয়ে গেছে। তখন শাফিনকে যেন কেমন একটা অস্থিরতা বোধ কথার মধ্যে বুঝতে পারলাম। আমি তখন শাফিনকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ সেরে তারপরে প্রবেশদ্বারটা খুলে বেরিয়ে এসে আমার সাথে একটু সাক্ষাৎ করো। তো এই কথা বলতে শাফিন বলল, আচ্ছা তুমি যাও, আমি এসেই তোমার সাথে সব কথা শুনবো। তারপরে আমি আসলে প্রবেশদ্বারের পাশ থেকে না এসে প্রবেশদ্বারের ওখানে উকি মেরে চুপ করে থাকলাম। যে শাফিন খুব অস্থির বোধ করছিল, কক্ষের মধ্যে অনলিও একা, কিন্তু কেন এমনটা হচ্ছে আর কি বা করছে? তারপরে বন্ধুরা দল্লার ছোট্ট ছিদ্র দিয়ে চোখটা বোলাতেই দেখি, বাবা, শাফিন সবই মহাবিদ্যালয়ে উঠছে। ওর কাঁচা বয়স, মাত্রই যুবক একটা ছেলে, কিন্তু এটা কি করছে? হাটে ওটা কি করছো? আর কেমন অস্থিরতা বোধ, আর সামনে মোবাইলটা চালিয়ে কি সমস্ত কি দেখছে? বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। আমি বুঝে গেলাম তার ওটা যে কি বড় আর কি সুন্দর, আমি এরকম কখনো দেখিনি। যুবক ছেলে তো, দরদার আড়াল থেকে যখন আমি এটা বুঝতে পারলাম, এবং সে যেন ঘেমে কেমন যেন হয়ে গেছে। এর পাগলামোটা দেখে না আমার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হলো, যে আমি যেহেতু এখানে আসছি দ্বিতীয় স্ত্রী হয়ে, আমার স্বামী আমাকে ঠিকঠাক করে সময় দেয় না, অতটা কেয়ারই করে না, কিন্তু আমার বাবার তো টাকা পয়সা আছে, আমাকে তারা যথেষ্ট হেল্প করে। যেহেতু পূর্বে স্বামীকে হারিয়ে আমি বাবার সংসারে এসে বেশ কিছুদিন পড়েছিলাম, বাবা অনেক টাকা পয়সা খরচ করে আবারও এই যে বউলা স্বামীর ঘরেই আমাকে পাঠিয়েছে। এখন তো আমার টাকা পয়সা সে নষ্ট করছে, উড়িয়ে দিচ্ছে, কি তাসপাশা খেলে বেড়ায় বন্ধুদের সাথে, ঠিকমতো আমার কাছে তো আসেই না, শুধু বড় বউকে সময় দেয়। আর বড় সতীনের ছেলে শাফিনকে একে দেখলাম আমি। তাহলে তো নদীর সাথে আমার একটু বন্ধুত্ব করা দরকার, ওর সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে পারলেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। না, এই সুযোগটা আর আমি হাতছাড়া করব না। তারপরে কিছু সময় বাদে আমি 2 কদম পিছে গিয়ে জোরে জোরে পা ফেলে হেঁটে এসে বললাম, শাফিন, হলো? একটু প্রবেশদ্বারটা খোলো বাবা। কি হয়েছে, কি এমন করছো? দেখি তো, প্রবেশদ্বারটা খোলো তো। শাফিন চুপ করে থাকলো, 1 মিনিট কোনো কথাই বলল না। তারপরে যেন রাগান্বিত হয়ে মুখটা যেন কেমন মলিন হয়ে গেছে, চেহারাটা কেমন ঘরমাত্র। প্রবেশদ্বারটা ছিটকিনি খুলেই আমার দিকে তাকিয়ে বলছে, এত ব্যস্ত হলে কেন? কোনো কিছুতেই শান্তি পাই না। আমি বললাম, কি হয়েছে নদী? তোমাকে তো ঘরে একলাই দেখছি, তবে অশান্তির আর কি করলাম আমি? তুমি বললে কিছু সময় পরে আসো, আমি তো অনেক সময় পরেই আসলাম। তখন শাফিন বলল, আচ্ছা বুঝলাম তো, কিন্তু আমার এখনো আরেকটু কাজ বাকি আছে, কক্ষটা পরিষ্কার করতে হবে। আমি তখন বললাম, শাফিন, তোমার কক্ষ তো পরিষ্কার, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তোমার মাথা নষ্ট হলো নাকি? কি হয়েছে কক্ষের মধ্যে? দেখি, কক্ষ পরিষ্কার করা তো আমার কাজ। বলে, না তুমি যাও তো, ভিতরে ঢুকো না। আমি যেন শাফিনকে উপেক্ষা করে তার কক্ষের মধ্যে ঢুকে গেলাম। দেখি খাটের পাশে এই যা কি যে পড়ে আছে, আমিও ভাবছি এটা বলা যাবে না। শাফিনকে তবুও বলছি, শাফিন এসব কি? বলছে, ও কিছু না। তখন আমি বললাম, কিছু না মানে? তোমার চেহারাটা কেমন ঘরমাত্র থেমে গেছো, আর তোমার কথার মধ্যে কেমন যেন ঠিক আমি বুঝতে পারছি না, কি হয়েছে বলো তো? শাফিন তখন মুখটা ওদিকে করে বলছে, যা হয়েছে হয়েছে, এটা শুনে তোমাদের লাভ কি? তোমাকে বলে কি আর আমার কোনো ফায়দা হবে? হোক মুখে মুখে যত ভালোবাসা। আমি বললাম, একবার বলেই দেখো না ফায়দা হয় কি না। শাফিন তখন বলে, কি করে ফায়দা হবে? তুমি আমার কি উপকার করতে পারবে বলো? তাই ভালো লাগছে না, নিজে নিজে যা হওয়ার হয়েছে, যাও তো এখান থেকে। আমি আবারও বলছিলাম, শাফিন, এটা করলে শরীর খারাপ করে, এসব করতে নেই, বোঝো না তুমি? তাছাড়া তোমাদের তো এখন যুবক বয়স, এমনও হতেই পারে। আচ্ছা দেখো, তুমি আমার ভালো বন্ধু হতে পারো না, তুমি তো আমার সতীনের ছেলে, কিন্তু এখনও তো বড় হয়ে গেছো, তোমার সব কথা আমাকে শেয়ার করতে পারবে? তাহলে আমিও তোমাকে ঠিক বন্ধুত্বের ন্যায় সব কথা শেয়ার করব। তাহলে দেখবে এই যে আজকে যেটা আমি স্বচক্ষে দেখছি, এই রকম সমস্যা তোমার হবে না। সেটা কি আমি দেখব? শাফিন বলছে, তাই? তুমি সত্যি বলছো? আমি বললাম যে হ্যাঁ, সত্যি বলছি। দেখো, তোমার বাবা ওই বাইরে থাকে, এই দেখো আমার বিছানার পাল থেকে 10,000 টাকার বান্ডেল আর পাচ্ছি না, নিশ্চয়ই নিয়ে গিয়ে কোথাও জুয়া বা এটা ওটা খেলে মানে মনে হয় পুড়ে ফেলছে। কি বলবো, কিছু বললেই কথায় কথায় বলে তোর বাবার বাড়িতে চলে যা। আমার তো আর ভালো লাগে না, আমি তো এক ঘর ফেরত মেয়ে, সেখান থেকে তোমার বাবার সাথে বিয়ে করে আবার এই সংসারে আসছি, এখনও শান্তি পাচ্ছি না কিছু। তোমার বাবা তো কখনো আমার সাথে ঠিকঠাক করে মুখ ঘুরিয়েও কথাই বলে না, আবার কখনো কখনো আমার পাওনাটাও সে বোঝে। কিছু বুঝতেই তো পারছো, আমারও তো একটা হক আছে।
তোমার মাকে নিয়ে এসে ব্যস্ত। আমি কোথায় যাব বলো? তাই বলছি, এই যে এত কষ্ট করে এই যে এখন যে তোমার যে অবস্থাটা দেখছি, কি হয়েছে তোমার মধ্যে, আমি তো সবই বুঝতে পারছি। আমি কি বুঝি না? কিন্তু এইরকমভাবে চলো না। এ সমস্ত করলে ভবিষ্যতে তোমার শারীরিক অসুবিধা হবে। পরের মেয়ে নিয়ে আসলে তার জন্য কি রাখবে? তখন শাফিন বলল, ও তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তো দেখি তোমার সাথে এখন থেকে আমার ঘনিষ্ঠ বন্ধুত্বই তৈরি করব। তুমি আমাকে কি সাহায্য করতে পারো এটাই আমি দেখব। তা না হলে যতদিন পরের মেয়েকে ঘরে না আসি, এই যুবক বয়সে মনটার মধ্যে এমন এমন হলে ঠিক এভাবেই ছেলেরা অনেক সময় সময়টাকে করে। যাক, আমারও এটা এই দশা। তুমি কি বুঝে ফেলছো আমার কি হয়েছে? আমি বললাম যে হ্যাঁ শাফিন, আমি প্রবেশদ্বারের ফাঁক থেকে উকি মেরে দেখেছি তোমার হাতের কর্ম, তুমি যা এখানে বসে যা হচ্ছিল, তোমার আর মোবাইলে এসব কি দেখছিলে সবই বুঝতে পারছি। এ সমস্ত অপেক্ষা করে লাভ কি? সময়টাকে কাজে লাগাও, একটু সংযত হয়ে থেকো। কারো না কারোর এটার হক আছে তোমার প্রতি। কিন্তু আমি বলি কি, তোমার যদি চলতে এতই কষ্ট হয় তো আমাকে তো কতটা লজ্জা না করে শেয়ার করতেই পারো। আর শেয়ার করলে একবার দেখোই না, ট্রাই করো। আমি যদি তোমাকে এ বিষয়ে একটু বাঁচতে সহযোগিতা করি, তোমার অনেক ভালো হবে। তুমি বোঝো না কেন? তখন শাফিন বলল, আচ্ছা নাও, ঠিক আছে, দেখা যাবে। কত মানুষই সাহায্য করে, বলতেই শোনা যায়। আমি বললাম, শাফিন তুমি আমাকে চেনো না, আমি তোমাকে সর্বক্ষণ সব সময় চোখে চোখে রাখবো এখন থেকে। আমি আজকে তোমার যা দেখলাম সচক্ষে, এতে আর কখনো তোমার কাছ থেকে আমি সরছি না। কারণ আমার মধ্যে অনেক কিছুরই শূন্যতা রয়ে গেছে শাফিন। এখন তো তুমি বড় হয়েছো, সবই বুঝতে পারবা আস্তে আস্তে। আমি তোমাকে বুঝিয়ে বলবো। তবে আজ আমি সচক্ষে এই কক্ষের মধ্যে একা একা মোবাইলটা সামনে রেখে তুমি যা দেখছিলে আর হাতে যা করছিলে, এটা কিন্তু খুব বদ অভ্যেস। এটা খারাপ, এর জন্য শরীরও খারাপ হয়ে যেতে পারে। আর এটা যদি তোমার অভ্যেসে পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু মস্তিষ্কের মধ্যে অনেক বুদ্ধি লোপ পাবে, হারিয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় তুমি থাকবে না। তাই বলি কি, স্পষ্ট পথভ্রষ্টতা বাদ দিয়ে হাতের কক্ষে যেহেতু আমি আছি, তুমি তো আমাকে বললেই আমি অনেক বিষয়ে তোমাকে সহযোগিতা করতে পারি। তাছাড়া তোমার বাবা না আমাকে শুধু বিয়েই করলো, আর কি বা বলবো শাফিন, আসলে জন্মে যেন আমার কপালটাই খারাপ। ভাগ্যটা ভালো না শাফিন। আগের স্বামীর কাছ থেকে যখন সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে বাবার সংসারে কয়েকটা বছর পড়েছিলাম, সেরকমই ছিলাম। ভেবেছিলাম হয়তো উপরালা যদি চায়, ভালো একটা সংসারে বিয়ে হলে বাকি জীবনটা সুখেই কাটাবো। তোমার বাবার টাকা পয়সা অনেক আছে, ঠিক আছে, কিন্তু তোমার বাবা তো সেগুলো ধরে রাখতে পারে না। হয়তো এতদিনে তার সবই শেষ হয়ে যেত যদি তোমার মায়ের বুদ্ধিটা ভালো না থাকতো। তোমার মা আছে বলেই সে এখনও অনেকটা কন্ট্রোলের মধ্যে আছে। তবুও দেখো না, তোমার মায়ের কাছেও সুযোগ হয়ে ওঠেনি। অথচ আমার বিছানার পালক থেকেই দেখো, কালকে বাবার বাড়ি থেকে আমি টাকা নিয়ে আসছিলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনব বলে, সেই 10 লাখ টাকা নিয়ে সে বের হয়ে গেছে। শুধু কি তাই শাফিন, তুমি তো হয়তো জানোই না, আমাকে অনেক ক্ষেত্রে সে তার আমার নিজের হক থেকে বঞ্চিত করছে। দিনের পর দিন আমারও আর ভালো লাগে না শাফিন। আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো শাফিন? শাফিন বলল, হ্যাঁ, আমার আর কিচ্ছু বাকি নেই, আমি সব বুঝে ফেলেছি। দেখো, আমি অনেক গল্প পড়ি, অনেক গল্প উপন্যাসের বই পড়ি। এ সমস্ত পড়ার আমার ভীষণ অভ্যেস আছে। তো এই সমস্ত পড়তে পড়তে এ সমস্ত জ্ঞানও কিছু তো আবার আছে। আমাকে বোঝাইতে হবে না, এখন কি করতে হবে তাই বলো, বাকিটা পরে দেখব। আমি বললাম, খুব তাড়াহুড়ো করে কোথাও জেরি করবে না। তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে ছোট মায়ের টাকা আনছো নাকি বিছনার তলার 10,000, এই কথাটা শুধু জিজ্ঞেস করবে। সে যদি হাঁ না যায় বলে, সেটা তুমি শুনে চলে আসবে, আর কোনো কথা বলবে না। শাফিন বলল, আচ্ছা ঠিক আছে, এ কথা আগে বলনি কেন? আমি বললাম, বাব্বা, আগে বড় বাধ্য করে তোমাকে কক্ষ থেকে বের হতে বলি। তুমি যে কত ব্যস্ত কক্ষের মধ্যে, আর যেভাবে অস্থিরতা বোধ করে আমার সাথে কথা বলছিল, খুবই ব্যস্ত মনে হলো। শাফিন, আমাকে অতটা কাচাখুকি মনে করো না। আমি কিন্তু প্রবেশদ্বারের আড়ল থেকে যাওয়ার নাম করে ওখানে দাঁড়িয়ে উকি মেরে প্রবেশদ্বারের এই ছোট্ট ছিদ্র দিয়ে তোমার সমস্ত কিছু কি করছো আর কি হচ্ছে সব সচক্ষে দেখছি শাফিন। এ কথা শুনতেই শাফিনের মুখটা মাটির দিকে নিচু করে ফেলল আর বলছে, তাই? আচ্ছা ঠিক আছে, কাউকে বলো না। এটা আসলে এইভাবেই আমি অনেক দিন ধরে চলছি, ভালো লাগে না, কি করব? আমি বললাম, এখন থেকে তোমার ভালো লাগার ব্যবস্থাটা আমি করে ফেলব। আগে যে কাজে তোমাকে হুকুম করলাম ঠিক সেখানে গিয়ে আমার কাজটা আগে করে এসো। তখন শাফিন তাড়াহুড়ো করে ওর বাবার কাছে চলে গেল। ওখান থেকে ফিরে এসে কিছু সময় বাদে বলল, বাবা রাগান্বিত ভাষায় আমাকে বলে উঠল, আরে এনেছি তো কি হবে, বউয়ের টাকা কি স্বামীরা নেয় না? তুই বাড়ি চলে যা, যাই বল আমি টাকাটা নিয়েছি, খরচা হয়ে গেছে। আমি বাবার কোনো কথা উত্তর না দিয়ে চলে এসেছি। বাহ, শাফিনের এ কথা শুনতেই তখন চিন্তা করলাম যে যাক, টাকা তো খোঁজ পাওয়া গেল, আমার স্বামী এনেছে,
আমি তো জানি আর ওই টাকাটা দেও তো এনেছে, ও টাকা আর ঘরে আসবে না, ও এমনিতেই খরচা করে উড়িয়ে দেবে। তারপরে তো স্বামী বিকেলে নিবাসে ফিরল, বলল, কিরে, কটা টাকা নিয়েছি বলে আমার ছেলেকে জানিয়ে আমার কাছে ওই বন্ধুদের সামনে পাঠিয়ে দিলি? আমি বললাম, দেখো, অন্তত টাকার খোঁজটা তো করা দরকার ছিল আমার। যে টাকাটা আমি বিছানার তলে রাখলাম, টাকাটা গেল কই? তুমি নিয়েছো, তোমার কি উচিত ছিল না আমাকে একটা জানিয়ে টাকাটা নেবে? এখন তুমি আমার হাজবেন্ড, এ কথা তো আর বলতে পারি না যে চোরের মতো করে চুরি করে নিয়ে গেছো। তখন বলল, টাকাটা আমি নিয়েছিলাম, আর তোকে যদি বলতাম হয়তো তুই দিতে কি না দিতে আমি জানি না, তবে এখন তো জানতে পারলি টাকাটা আমার খরচা হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ তা তো হবেই, সেটা আমি জানি। তোমার হাতে টাকা গেলে কি আর টাকা ফেরত পাওয়া যাবে? তবে শোনো, টাকাটা নিয়ে আসছিলাম আমার ব্যক্তিগত কয়েকটা জিনিস কিনবো বলে। তুমি তো টাকা পয়সার মালিক হয়েছ, সবই তো বড় বউয়ের হাতে। আমার প্রতি তো আজকাল তোমার কোনো খেয়ালই নেই, ঠিকমতো কাছেও আসো না, খোঁজ খবরও নাও না। আমি কোনো কথা বললাম না, সে বাইরে আবারও তার বন্ধুদের সাথে চলে গেল। কিন্তু শাফিন হঠাৎ করে পড়াশোনা শেষ করে রাত 11টার দিকে আমার প্রবেশদ্বারে এসে নক করে বলল, ছোটো মা, প্রবেশদ্বারটা একটু খোলো তো। আমি বললাম, শাফিন? হ্যাঁ। আমি ওর কথা আওয়াজ পেয়ে প্রবেশদ্বারটা খুললাম। শাফিন কক্ষের মধ্যে ঢুকে পড়ল, বলছে, বাবা তো আজকে তোমার টাকাগুলো নিয়ে সব শেষ করে দিয়েছে। বাবা যে কবে ভালো হবে, জুয়া অভ্যেসটা তার গেল না। আমি বললাম, না থাক, ও হঠাৎ তোমার ছোট মানুষ, বলার দরকার নেই। তোমার না বাবা, আর কাউকে এ সমস্ত কথা বলো না। সে নিজের মাল আমারটা নেওয়ার তার অধিকার আছে, আমি তার স্ত্রী। যা হোক, সেসব কথা বাদ দাও। তো আমি তোমাকে যেটা বলছি, বাপি মেয়েটা যা শুরু করছো, এক একজনের এক একটা অভ্যেস। এ কথা শুনতে শাফিন বলল, আমার আবার কে কি হলো? আমি কি করলাম নদী? তখন বললাম, কেন? তোমার বাবাকে ডাকতে পাঠানোর সময় তোমাকে যে অবস্থায় যা করতে দেখেছি, এটাও তো একটা বদ অভ্যেস। শাফিন, ওই কাজ থেকে ফিরে আসতে হবে, নিজেকে শুধরে নাও। প্রয়োজনে আমাকে কিছু বললেই তো পারো। আমি যদি তোমার এই বিষয়ে একটু সহযোগিতা করতে পারতাম, তাহলে ওই সমস্ত কোনো কিছুর দরকার হতো। বোঝো না কেন তুমি? শাফিন বলল, দেখো, বাবা মা ঘুমিয়ে পড়েছে, বাবা কিন্তু নিবাসে চলে আসছে, মায়ের কক্ষে গেছে। আমি যখন বুঝতে পারলাম সবাই নিশুতি হয়ে গেছে, তাই রাত 11টা বেজে গেছে। আমার পড়াশোনা শেষ, আমি এখন ঘুমাতে যাব। চিন্তা করলাম তুমি কি জন্য একটা লোকছানার কাছে বলতে চাইছিলে, তাই তো তোমার কাছে আসলাম। বলো, এখন কিভাবে তুমি আমাকে এই বদ অভ্যেস থেকে একটা স্বাভাবিক জীবন দান করতে পারবে? কিভাবে? আমি বললাম, শাফিন, আমি তো ভীষণ কষ্টে আছি। শাফিন বলল, কি এমন কষ্ট তোমার? আমাদের নিবাসে তো তুমি খাচ্ছ, দাঁড়াচ্ছ, ফিরছ, ঘুমাচ্ছ। তাছাড়া তোমার বাবা তো অনেক টাকা পয়সাওয়ালা মানুষ। বাবা তোমাকে ঠিকঠাক টাকা দেয় না বটে, তবে তোমার বাবার বাড়ি থেকে তো মাঝে মধ্যে গিয়ে টাকা পয়সা নিয়ে এসে নিজের জীবনটাকে কোনোরকম চালাচ্ছ। ভালোই তো আছো, চিন্তা কিসের? তখন আমি বললাম, শাফিন, আমার স্বামী আছে, কিন্তু আমি যখন বাবার কাছে টাকা চাই, বুকটার মধ্যে ধরফর করে। বাবা যদি কথায় কথায় বলে ফেলে একবার যে, তোর তো স্বামী আছে, তোকে বিয়ে দিচ্ছি, বারবার তোকে টাকা দিতে হবে কেন? কি করব তখন বল? এই জন্য মানে ভয় লাগে। তাছাড়া যখনই টাকা পয়সা নিজের জন্য আনি, তোর বাবা নিয়ে এসব খরচা করে ফেলে দেয়। কি বলবো, এ কথা বললে জাত যাবে। শুধু কি তাই শাফিন, তোমার বাবার সাথে বিয়ে হওয়ার পরে হাতে গোনা কয়েকটা দিন সে আমার কাছে রাত কাটিয়েছে। তারপরে আমারও তো একটা লাইফ, একটা জীবন আছে, আমার একটা চাহিদা আছে, ইচ্ছে আছে। আমি একটা যুবতী সুন্দরী মেয়ে, কোনো এক কারণে আমার আগের স্বামী নেশা করছিল বিধায় সেখান থেকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসে 2-3 বছর বসেছিলাম। কিন্তু বাবা যে কেন তোমার বাবার সাথে পাঠালো বুঝলাম না। এখানে এসে তো তাকে আমি ঠিকঠাক মতো পাই না, প্রয়োজন মতো। তাই বলছিলাম, যদি তুমি আমাকে এ বিষয়ে একটু সহযোগিতা করতে, মানে আমার কখন কি প্রয়োজন হয় না হয়, এই আর কি, তাছাড়া কিছু না। শাফিন আমার কথায় কিছুটা অনুমান করতে পারলো আর বলল, ও তাই, হ্যাঁ এখন বুঝতে পারছি। আরে এর জন্য চিন্তা করো কেন, আমি এ বিষয়ে খুব অজ্ঞ আছি জানি। তুমি চিন্তা করো না, একবার আমাকে ডাকলেই তো আমি কুট করে তোমার কাছে চলে আসব। তোমাকে আমি সার্বিক সহযোগিতা করব, কোনো টেনশন করো না। বাবা যেভাবে চলে চলুক, এটা কি তার কাজ? এরকম চলা কি ভালো হচ্ছে? তোমার সাথে এই ব্যবহার করা ঠিক? বুঝলাম না। আমি তখন বললাম, শাফিন, তোমার অতটা বুঝতে হবে না, তুমি সবেমাত্র হাই স্কুল পেরিয়ে মহাবিদ্যালয়ে উচ্চ। তো মহাবিদ্যালয় জীবনে ছেলেরা আস্তে আস্তে 1.5 বছর গেলেই সব বুঝে পাক হয়ে যায়, তুমিও বুঝতে পারবে। শাফিন কথার মধ্যে বলে উঠল, আমাকে আর বুঝাতে হবে না, তুমি যেহেতু আমার সবকিছু বুঝেই ফেলছো আর আমার প্রাইভেসি তুমি দেখেই ফেলছো, আর কি বলবো। তবে এটা কি করবা আমি জানি না। তখন আমি বললাম, শাফিন, কি জানতে হবে? প্রবেশদ্বারটা লাগিয়ে দাও। এ কথা বলতে শাফিন ভেতর থেকে প্রবেশদ্বারটা লাগিয়ে দিল। বললাম, তুমি এখানে চুপচাপ বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা, তোমার কেমন মেয়ে দেখতে পছন্দ? এ কথা বলতে
শাফিন বলে, ঠিক তোমার মতো। জানো তুমি কি সুন্দর, মোটা সোটা, ফর্সা, এত বড় বড় মাথায় কালো কেশ, কি হরিণী দুটো টানা টানা চোখ, দুটো তোমার গোলাপি রঙের ঠোঁট, আর কি সুন্দর তোমার মাঝে মাঝে না তোমার স্মাইল, হাসি এত মিষ্টি, হাসিটা আমার দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। ভাগ্যিস বাবা তোমাকে বউ করে নিবাসে নিয়ে এসছে, তাই দূর থেকে দেখে ভালো লাগে, তাই বললাম আর কি। আমি বললাম, তাই শাফিন, আর কিছু? শাফিন বলল, আর কিছু সেটা কি করে বলবো, সেটা আর বলতে যাচ্ছি না। আমি বললাম, কেন শাফিন? মনের মধ্যে কথা চাপা রাখতে হয় না, যেটা ভালো লাগে সেটা বলতে হয়, প্রকাশ করতে হয়, তাহলে নিজের মনটা একটু হালকা হয়, বোঝো না তুমি? শাফিন বলল, আচ্ছা তোমাকে একটা কথা বলি তো, তুমি আমার একটা কথা রাখবে? আমি বললাম, কথা? তোমার সব শুনবো, বিধাই তো বললাম যে এখানে দুজনে বয়সে দুটো কথা শেয়ার করি। শাফিন কথায় কথায় বলে উঠল, আমি তোমাকে সাজুগুজু অবস্থায় দেখতে চাই। তোমাকে তো কখনো রূপসা করতে দেখিনি, সাধু তো সাজুগুজু করতে দেখিনি। তোমার তো সাজুগুজু করার মতো কত কত কিছুই ড্রেসিং টেবিলে এখানে ওখানে পড়ে থাকে। এভাবে নিজেকে অ্যালোপ্যাথারি করে রাখো কেন? তোমার যে রূপের বাহার, অথচ একটুও যত্ন নাও না। বললাম, শাফিন, এটা কার জন্য করব, কাকে দেখাবো? আমার তো দেখার মানুষ দেখে কেউ নেই। তোমার বাবা তো ঠিকঠাক করে আমার কাছে সময় দেয় না। থাক, এসব কথা বলতে যাচ্ছি না। শাফিন, তুমি তোমার কথা বলো, তুমি কি আমাকে সাজুগুজু অবস্থায় দেখতে চাও? শাফিন বলল, হ্যাঁ, মানে তোমাকে তো কখনো দেখিনি, সেই নতুন বউ হয়ে যেদিন এই নিবাসে এসেছিলে সেদিনই শুধু দেখেছিলাম, তবুও আবার ঘোমটা পড়েছিলে তুমি, অতটা ভালো করে দেখার সময় হলো কই? আমি বললাম, ঠিক আছে শাফিন, একটু ওয়েট করো। তারপরে শাফিনকে বসিয়ে রেখে শাফিনের ইচ্ছাটা পূরণ করার জন্য ইচ্ছে মতো আমার কক্ষের সব ছিল, আমি সাজুগুজু করলাম। মানে কেমন যেন একটা আলপনা আধারের মতো ইচ্ছে হলো, তাই কি যেন একটা পাগলামি বন্ধুরা, তাই না? মানে নিজের ইচ্ছায় খুব সাজুগুজু করলাম, একটু মেকআপ টেকআপ, একটু এটা সেটা, ঠোঁট দুটো লিপস্টিক দিয়ে একটু রাঙা করলাম, তারপরে এটা সেটা করে চুল টুল খুব সুন্দর করে গুছিয়ে বেঁধে একটু নতুন শাড়ি পরলাম, শাফিনের সামনেই অনেক কিছু করলাম। করার পরে তারপরে বললাম যে, শাফিন, তুমি এখন আমাকে এখানে বসে 10 মিনিট আমার মুখের দিকে তাকিয়ে ভালো করে দেখো। কখনো বললে তুমি আমার রূপ, এই রূপটা দেখোইনি, দেখো আজ প্রাণ ভরে দেখো। শাফিন বলল, তাই? ঠিক আছে। সত্যি শাফিনটা আমার পাশে বসে কি সুন্দর করে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু হঠাৎ করেই ওর ভেতরে কি আবেগের জন্ম হলো আমি জানি না, ঝটকা একটা টান দিয়ে বুকে জোরে জোরে শাফিন আমাকে বলল, এত রূপবতী সুন্দরী মেয়ে আমার জীবনে আমি খুঁজে পাবো তো? আমি তখন বললাম, শাফিন ছাড়ো, হ্যাঁ তুমি অবশ্যই পাবে, তবে মন থেকে দেখবে, চেয়ে দেখলেই তো হয়। শাফিন বলল, কেন? চাইলে কি এটা হাতের মোয়া যে আমার হাতে আমার কাছে চলে আসবে? তখন আমি বললাম, কেন? হঠাৎ করেই তো না জেনে না অনুমতি নিয়ে বুকে টেনে নিয়েছো, এভাবেই কাউকে জায়গা দিলেই দেখবে সে তো আরো আপন হয়ে যাবে। ব্যাপারটা শাফিন ঠিক বুঝে ফেলল, বলল, তাই? আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়, কিন্তু দেখো আমি যাকে চয়েস করব মনে মনে, সেই চয়েসটা ঠিক তোমার চেহারার সাথে যেন হুবহু মিল হয়, তাহলেই তাকে আমি জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেব, তাছাড়া জীবনে ইচ্ছে করে না কাউকে বিয়ে করব। আমি বললাম, তাই শাফিন, আমার একদম ভালো লাগছে না তোমার কথা শুনে। শাফিন বলল, কেন? আমি বললাম, আচ্ছা তোমার নিজের সম্পদ তুমি কেন অপচয় করো? শাফিন যে একটু গভীরে যেতে শুরু করলাম, বলল, ও সে কথা ছাড়ুন তো, আমার এসব কথা বলতে লজ্জা লাগে, কেমন করে বলবো? আমি বললাম, ও এ সমস্ত করতে লজ্জা করে আর বলতে লজ্জা করে? শাফিন বলল, কি করে বলবো? তুমি কিছু বলবে না তো? আমি বললাম, আমি শোনার জন্যই তোমাকে বলছি, কি বলবো আমি তোমাকে? আর তোমাকে এই অভ্যাস ছাড়তে হবে, শরীর খারাপ করবে, পরে ভবিষ্যতে যখন ঘরে বউ নিয়ে আসবে তাকে কি উপহার দেবে? পরের মেয়ের হক তুমি নিজে আজকে অপচয় করে নষ্ট করেছো কেন? আর এই সমস্ত অশ্লীলতা, এই সমস্ত ভিডিও, এই সমস্ত কোনো কিছু দেখবা না, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবা। যেন শাফিন আমার এই সমস্ত ঠাস ঠাস কথা শুনে থমকে গেল আর বলল, তুমি এমন করে বলছো, আর এত কিছু কি করে জানলে তুমি? আমি বললাম, শাফিন, আমি সবই বুঝতে পেরেছি, ছেলেদের যেমন একটা বয়সকালে এরকম একটা সময় যায়, মেয়েদের বেলায় ঠিক এরকমই হয়, কিন্তু মেয়েরা কখনো ওকে বলতে পারে না। তখন শাফিন বলল, এটার প্রতিকার, এটাকে দূর করতে হলে কি করব? আমি বললাম, তা আমি জানি না, তবে আমার কাছে তোমার কোনো নিষেধ নেই, তবে আমি তোমাকে ভালো বুদ্ধি দেব, ভালোভাবে চলার জন্য আদেশ করব, তুমি সেভাবেই চলবে, তোমার কোনো কিছু দ্বারা তোমার শারীরিক ক্ষতি হোক সেটা আমি চাইবো না। শাফিন বলল, ঠিক আছে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, এখন আমি যাই। বেশ, আজকে ভালোই তো মজা হলো, তোমাকে সাজুগুজু অবস্থায় দেখতে চাইলাম, কথায় কথায় তুমি ঠাস করে সাজুগুজু করে আমাকে দেখালে, প্রাণটা জুড়িয়ে গেছে, এখন থাকো, যাই, আমি একটু ঘুমাবো, আর সকালে আবার মহাবিদ্যালয়ে যেতে হবে। তো শাফিনকে তখন বললাম, ও বাবা, যেমন নিজের কাজের অজু দেখে পাশে চলে যায়, শাফিন তুমিও তো যাও, আমি একলা একলা সময়টা কাটাবো। যেন থমকে দাঁড়িয়ে গেল আর বলল, তো কি বলবো? আমি সাহসে কুলায় না, তাছাড়া তুমি যেভাবে আমাকে আদেশ উপদেশ করছো, তোমার কি সবকিছু বলতে আমার ভীষণ ভয় লাগে, অতটা বন্ধুত্ব আমার সাথে বুঝি তোমার হবে না। আমি বললাম, শাফিন, ওটা কথার কথা ছিল, কিন্তু আসলেই তোমার সাথে আমার
একটা ফ্রি সম্পর্ক তৈরি করা দরকার। তুমি একটা ভালো ছেলে। শাফিন বলল ঠিক আছে, তো কি আমি এখানে বসবো না? আমি আমার কক্ষে যাব, ঘুমাবো? তখন আমি বললাম ঘুমাবে, তবে আজকে আমি তোমাকে যেতে দিচ্ছি না, তুমি এখানেই ঘুমাবে। তারপরে এ কথা শুনতেই শাফিন বলল তাই বাবা আসবে তো? আমি বললাম যে বাবা আগে আসলে তোমাকে এ কথা বলতাম। দেখো শাফিন, নিজেকে ভীষণ একা লাগে, যত রাত গভীর হয় ততই যেন নিজেকে ভীষণ একা লাগে। একটা কথা বলার মানুষ নেই, মোবাইলে এমবি থাকে না, তোমাদের নিবাসের ওয়াইফাই ঠিকভাবে এই কক্ষটা আটকে দিলে আর নেটওয়ার্ক পাই না, কারোর সাথে মোবাইলেও কথা বলতে পারি না, কি করব? তখন শাফিন বলল তাহলে কি আমি এখানে থাকতে হবে? আমি বললাম তোমার যত সময় ইচ্ছা তুমি এখানে থাকো, তো শুধু যাওয়া এত যেতে হবে কেন? শাফিন বুঝতে পারলো ব্যাপারটা। শাফিনকে বললাম শোনো শাফিন, তোমার একটা ইচ্ছা আমি পূরণ করেছি, তুমি দেখতে চেয়েছিলে সাজুগুজু করতে, আমার কষ্ট হয়নি, শুধু তোমার ইচ্ছাটা তো আমি পূরণ করতে পেরেছি, এমন করেছো কেন? সবাই স্বার্থপর হয়ে গেলে আমার কি হবে? শাফিন যেন আমার